বিভব শক্তি আসলে কি? যে কোনো বস্তু, এই একটা বস্তু আমরা এই সারফেস থেকে এতটুকু উচ্চতায় তুলছি, এই একটা বস্তু এই সারফেস থেকে যদি আমরা এতটুকু উচ্চতায় তুলি, তাহলে এই বস্তুর ভিতরে কিছু পরিমাণ শক্তি জমা হয়েছে। যে পরিমাণ শক্তি জমা হয়েছে, এই শক্তিটাকেই বলা হচ্ছিল বিভব শক্তি। যদি আমরা এই বস্তুটাকে ছেড়ে দেই, তাহলে এই পুরো বিভবটাই, যতটুকু স্মরণ হয়েছে, পুরো বিভবটাই বস্তুটির গতিতে রূপান্তরিত হয়, মানে পুরো বিভবটাই গেইন হবে হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। তো লেটস সে বিষয়টা কেমন, লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, বস্তু যার ভর হচ্ছিল এম। এই বস্তুটাকে যদি আমরা এইচ উচ্চতায় তুলি, এইচ, সেখান থেকে গ্রাউন্ড ফ্রেম থেকে নির্দিষ্ট উচ্চতায় আছে, যদি তাকে আমরা এইচ উচ্চতায় তুলি, তাহলে ডেফিনেটলি এই বস্তুর ভিতরে কিছু পরিমাণ বিভব জমা হয়। সেই জমাকৃত বিভবটা কত? এম জি এইচ। যতটুকু উচ্চতায় আমরা এই বস্তুটাকে উঠাইছি, কতটুকু উচ্চতায় উঠাইছি আমরা বস্তুটাকে উঠাইছি হচ্ছে লেটস সে এইচ উচ্চতায় উঠাইছি, তাহলে এই বস্তুর উপরে কি, বস্তুর ভিতরে কি পরিমাণ শক্তি জমা হবে? বস্তুর ভিতরে সঞ্চয়কৃত শক্তির পরিমাণ হবে হচ্ছে এম জি এইচ। তো এই বস্তুটাকে যদি আমরা এই উপর থেকে ছেড়ে দেই, তাহলে ডেফিনেটলি এই বস্তুটা একটা নির্দিষ্ট বেগে নিচের দিকে পড়বে। তো এই বস্তুটা একদম ভূমিতে যখন আঘাত করবে, এই সারফেসের আঘাত করার মুহূর্তে এই বস্তুটির বেগ কত? বি, ভেলোসিটি। ভি ইকুয়াল টু হোয়াট? একদম ভূমিতে আঘাত করার মোমেন্টে এই বস্তুর ভেলোসিটি কত? শুরুতে আমরা দেখবো হচ্ছিল বিভব, এরপরে দেখবো হচ্ছিল আমরা এই বস্তুর এই ভূমিতে আঘাত করার মুহূর্তে বস্তুর বেগ কত। তো বিভব তো আমরা পাই গেছি যে এই বস্তুকে যদি আমরা এইচ উচ্চতায় উঠাই, তাহলে এই বস্তুর ভিতরে যে পরিমাণ বিভব জমবে তা হচ্ছিল এম জি এইচ। এটা হচ্ছিল কত? ইপি, বিভব শক্তি। আর এই বিভবই হচ্ছিল বস্তুর কৃত কাজের সমান, সেটা হচ্ছিল ডাব্লিউ। এম জি এইচ ইজিক্যাল টু হচ্ছিল বিভব শক্তি। তো এই বিভবটা যদি আমরা বস্তুটাকে ছেড়ে দেই, তাহলে এই পুরো বিভবটাই ব্যয় হবে হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। তো এই ধরনের কোশ্চেন র্যান্ডম আসে যে এই ভূমিতে আঘাত করার মুহূর্তে এই বস্তুটি যখন এই অবস্থান থেকে পড়ে এই ভূমিতে আঘাত করবে, তখন এই ভূমিতে আঘাত করার মুহূর্তে বস্তুটির ভেলোসিটি ভি কত। তো দেখো ভাই, পুরো বিভবটাই কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হবে, মানে পুরো বিভবটাই ব্যয় হবে হচ্ছিল বস্তুর গতিশক্তি উঠাইতে। তার শুরুতে বস্তুর কি পরিমাণ বিভব ছিল, এই অবস্থানে বস্তুর মোট শক্তি হচ্ছিল বিভব শক্তি, এবং এই অবস্থানে যখন আসবে বস্তু, তখন সবগুলো বিভবই ব্যয় হবে হচ্ছিল বস্তুর গতিশক্তিতে। বস্তুর গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে ডেফিনেটলি আমরা জানি শক্তির সংরক্ষণশীলতার নীতি হতে আমরা কি জানি, কোনো শক্তি আসলে নষ্ট হয় না, শক্তি একটা থেকে আরেকটাতে কনভার্ট হয়। তো এই অবস্থানে ছিল বস্তুর মোট শক্তি বিভব শক্তি, এবং এই অবস্থানে আসার পর বস্তুর মোট শক্তি হয়েছে হচ্ছিল গতিশক্তি। ডেফিনেটলি এই অবস্থানের মোট শক্তি এবং এই অবস্থানের মোট শক্তি কিন্তু সমান হওয়া উচিত, এবং সেটা সমান হয়। শুরুতে আমাদের কাছে ছিল হচ্ছিল মোট শক্তি হচ্ছিল এম জি এইচ ইকুয়াল টু হচ্ছিল মোট এই অবস্থানের মোট গতিশক্তি, সেটা কত? হাফ এম ভি স্কয়ার। লাগবে হচ্ছিল ভূমিতে আঘাত করার মুহূর্তের ভ্যালোসিটি ভি। দরকার হচ্ছে আমাদের ভি, ভি ইকুয়াল টু, আমরা এই সমীকরণ থেকে এম এম কেটে দিতে পারি, ভি ইকুয়াল টু কত আসছে? টুকে এই দ্বারা গুণ করাই দিলে ভি ইকুয়াল টু আসতেছিল রুট ওভার, একবারে যদি আমরা করি ভি ইকুয়াল টু রুট ওভার হচ্ছিল 2 জি এইচ। যদি আমরা ভূমিতে আঘাত করার মোমেন্টের ভেলোসিটি বের করতে চাই, তাহলে কি জানতে লাগবে? জানতে লাগবে শুধু এইচ, বস্তুটি কত উচ্চতা থেকে পড়ছে। এই সমীকরণে কোনটারে কি বলে? ভি। ভি হচ্ছিল ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ। জি, ভি হচ্ছিল অভিকর্ষ ত্বরণ, আর এইচ, এইচ হচ্ছিল হাইট বা লেন্থ। হাইট বা উচ্চতা, আর টু তো কনস্ট্যান্ট ভ্যালু। তো ভাইয়া ওভারঅল সবার কিন্তু বোঝা উচিত। এরপরেও যদি ভাইয়া তুমি না বোঝো, তাহলে আমার আর কিছু করার থাকে না, তখন আসলে রাগ হয় না, তখন আসলে কষ্ট লাগে যে আর কি করলে আমি তোমাদেরকে বোঝাইতে পারবো। তোমাদের বোঝানোর জন্য সব ধরনের টপিক কিন্তু আমি আগে
ওভারঅল সব কিছু পড়ানোর পরে এরপরে আমরা সিকিউ সলভ করব। তোমার র্যান্ডমলি টিচারগুলো কি করেন, তারা কি করে, তারা বিভিন্ন ধরনের ম্যাথ আগে একদম স্লাইডলি সাজায় রাখে, এরপরে না তারা স্লাইডগুলো দেখে দেখে অঙ্ক সলভ করায় দেয়, দোমায় অঙ্ক সলভ করায় দেয়। কেউ কি তখন কখনো তোমাকে এইভাবে পড়াইছে যে একদম সবগুলো টপিক তোমার অধ্যায়ের যা কিছু আছে সবগুলো আগে তোমাকে পড়াবে এবং এরপরে এইগুলো থেকে কিভাবে কোশ্চেন আসে এবং সেইগুলো সলভ করে দেখাবে। আর এই সবগুলো ক্লাস যদি তুমি এইভাবে পেতে চাও ডেফিনেটলি তোমাকে যুক্ত হয়ে যেতে হবে আমাদের সহজ শিক্ষা স্কুল ইউটিউব এবং সহজ শিক্ষা স্কুল ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে। চোখ রাখতে হবে প্রতি শুক্রবার ও প্রতি বৃহস্পতিবার রাত 8টায়। এবং এছাড়াও কখন কখন ক্লাস হবে ডেফিনেটলি আমরা গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তোমাকে। এর আগেই ক্লাস নেওয়ার অন্তত 10 থেকে 12 ঘন্টা আগে অথবা 2 থেকে 1 দিন আগে তোমাকে ডেফিনেটলি জানাই দেওয়া হবে যে কখন কোন ক্লাসগুলো হবে। তো ভাইয়া যদি না বুঝো তবে আমরা আরও একবার রিপিট করবো যে লেটসে আমাদের কাছে শুরুতে একটা বস্তু ছিল যার ভর হচ্ছিল এম। এই বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেয় ডেফিনেটলি সে একটা বেগে নিচের দিকে পড়তে থাকবে, ভি বেগে ডেফিনেটলি সে একটা বেগে নিচের দিকে পড়বে। লেটসে সে ভি বেগে নিচের দিকে পড়বে। তো শুরুতে এই অবস্থানে তখন বস্তুটি ছিল, মোট শক্তি ছিল বিভব শক্তি mgh। দেন এগেইন তখন এই বস্তুটাকে আমরা উপর থেকে ছেড়ে দিছি, ডেফিনেটলি এই বস্তুটা একদম নিচের পয়েন্টে যখন এসে আঘাত করবে তখন সব বিভব শক্তি ব্যয় হয়েছে বস্তুর গতিশক্তিতে। তো এই উপরের মোট শক্তি এবং নিচের মোট শক্তি কিন্তু সমান হওয়ার কথা, কারণ আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে জানি যে কোনো শক্তি আসলে নষ্ট হয় না, শক্তি শুধু একটা থেকে আরেকটা কনভার্ট হয়। তো শুরুতে আমাদের কাছে শক্তি ছিল বিভব শক্তি, আর এই পুরো বিভবটাই গেইন করতে ছিল বস্তুর গতিশক্তি উঠাইছে, সেই গতিগত হাফ এম বি স্কয়ার। তাহলে mgh ছিল হাফ এম বি স্কয়ার। তাহলে দুই মূল থেকে আমরা এম কেটে দিতে পারি, দরকার আমাদের হচ্ছিল বি। বি হচ্ছিল √2g, এই একদম 2 দ্বারা গুণ করাই দিছি, বি দ্বারা ও মূলে দ্বারা রুট করাই দিছি, শেষ, একদম হিসাব ক্লিয়ার, অল ক্লিয়ার। তো এই গেল হচ্ছিল দুইটা ফাংশন। লেটসে যদি এরকম একটা ফাংশন হইতো, যে শক্তির সংরক্ষণশীলতা, তবে এই বিষয়টা আমরা একদম পরে পড়বো। শক্তির সংরক্ষণশীলতা আমরা এখন টোটাল 3টা অংশ পড়ে ফেলছি, কাজ, স্প্রিং বল, বিভব শক্তি। এবার আমরা দেখবো হচ্ছিল হাতুড়ি ও পেরেক। তো হাতুড়ি ও পেরেক কেমন